হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার পূর্বেও আমার চ্যানেলে পর্তুগাল নিয়ে ভিডিও দিয়েছিলাম। বর্তমানে পর্তুগালের বিষয়ে মানুষের অনেক বেশি জানার কৌতূহল এবং অনেক মানুষই পর্তুগালের দিকে ঝুঁকি নিচ্ছেন যাওয়ার জন্য। তা আসলে কারা যাওয়া উচিত বা পর্তুগালের প্রক্রিয়াটা কী ধরনের হয় অথবা কি পরিমাণ টাকা সম্ভাব্য যাইতে পারে এরকম কিছু ধারণা দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটি তৈরি করতেছি আপনাদের জন্য। তৈরি করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা করেন নাই এখনো, এখন আমার ভিডিও কথাগুলো শোনার পর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল। তো যাই হোক, আমি বর্তমানে পর্তুগালের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে প্রথমেই বলবো। আসলে বর্তমানের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ইউরোপের অনেকগুলা দুয়ারে বন্ধ এখন। যদিও আমরা অনেক সময় ইউটিউবে বা খবরে দেখতেছি যে 2025 সালে ইউরোপের জন্য সবচেয়ে বড় বিষয়। গত কিছুদিন আগে দুই একটা নিউজে দেখেছি সম্ভাব্য, তবে সঠিক বলতে পারতেছি না, হাঙ্গেরির ভিসা বন্ধ হওয়ার পথে। তো মানে ওয়ার্ক পারমিট ভিসা যেটা আগে মাঝে মধ্যে পাওয়া যাইতো সেটাও বন্ধ হওয়ার পথে। আর যদিও বলা হচ্ছে বিভিন্ন দেশের এম্বাসি বাংলাদেশে আসছে, তবে অনেকেই কাজের কাজ সম্পূর্ণ করতে পারতেছেন না বিভিন্ন কারণে। কিছু আসছে, এটা ঠিক, তবে সবাই এই কাজগুলা কমপ্লিট করতে পারতেছেন না ইন্ডিয়া ছাড়া। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা প্রথমেই মাথায় রাখতে হবে যে যত টাকার কথাই বলুক যাই বলুক, ইন্ডিয়ান ভিসা পাওয়াটা একটু কঠিন। যদি ইন্ডিয়ান ভিসা পাওয়ার পসিবিলিটি থাকে তাহলে আপনি পর্তুগালের জন্য ফাইল জমা দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আসলে পর্তুগালে কি ধরনের ভিসা দিচ্ছে? আমরা অতীতে বা আগে যে ভিসাগুলা পাইতাম এখন কি? আমি বলবো গত জুনে যখন, মানে 2024 সালে জুনে যখন পর্তুগালের সেভ এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে, তখন এর পাশাপাশি সরকার একটা নতুন ভিসা সার্ভিস চালু করছে, সেটা হচ্ছে D1 ক্যাটাগরি। আমরা অনেক সময় D1 এবং D8 দুইটাকে একসাথ করে ফেলি। D1 হচ্ছে লং রেসিডেন্সিয়াল ভিসা, অর্থাৎ এটা হচ্ছে আপনি যদি ওই ভিসায় পর্তুগাল যান, সর্বোচ্চ 3 মাসের ভিতরে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টেম্পোরারি রেসিডেন্ট 2 বছরের জন্য টেম্পোরারি রেসিডেন্ট দিবে, এরপরে আপনি আবার ক্রমান্বয়ে বাড়াইতে পারবেন। এটা হচ্ছে D1 ক্যাটাগরির ভিসা। এটাকে অনেকে অনেকভাবে বলে ফেলে, আরে মূলত এগ্রিকালচার ভিসা, মূলত মানে আমিও অনেক সময় আমার ভিডিওতে বলছি যে এটা এগ্রিকালচার এই সে, আসলে না। মূল বিষয়টা হচ্ছে D1 ক্যাটাগরির ভিসাটা, আর D8 সেটা হচ্ছে সিজনাল ভিসা। D8 সিজনাল ভিসা, এটা মূলত হচ্ছে, আপনাকে আমি বলি, সিজনাল ভিসা বলতে যেমন আমাদের দেশে অনেক সময় দেখবেন ধান কাটার সিজনে কিছু লোক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যায়, অর্থাৎ সিজনে 2-3 মাস বা 1-2 মাস 3 মাস এরকম কাজ করার জন্য রাখা হয়। তো ঠিক পর্তুগালে এরকম কিছু সিজন আছে, যে সিজনগুলোতে ট্যুরিস্টরা যায়, ট্যুরিস্ট এরিয়াতে তাদেরকে কাজ করার জন্য 2 মাস অথবা 3 মাসের মেয়াদে একটা ভিসা দিবে, এরপরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। আর অনেকে হয়তো ভাবেন যে ওখান থেকে আমি ইচ্ছা করলে অন্য দেশে ঢুকে যেতে পারবো, সমস্যা কি? এখন ভাই আসলে যে কোম্পানি আপনাকে নিবে D8-এ 3 মাস বা 4 মাস বা 6 মাসের ক্যাটাগরি ভিসাতে নিয়ে যাবে, তার কাছে অবশ্যই আপনার পাসপোর্ট থাকবে, আপনার ভিসার কপি থাকবে, তাইলে আপনি অন্য দেশে মুভ করতে গেলেও অনেক সময় আপনাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। আর কিছু ভুয়া নিউজ আছে যে না ইউরোপিয়ানরা অনেক মানবিক, অনেক এই সে, এগুলো বলে, কিন্তু আসলে বাস্তবতা যারা ফেস করছে এটা তারা জানে। D1 ক্যাটাগরিতে অনেকে অনেক সময় বলে ভাই আসলে এটা কি ডাইরেক্ট ফ্লাইট দিব কিনা, ভিসাটা নাকি এখন ফেক হচ্ছে বা এই সে ফেক হচ্ছে, এরকম অনেক কথা বলে। এটা রাইট, এটা যুক্তি। কারণ D1 ক্যাটাগরির ভিসাটা ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমে বলবো, যখন হাঙ্গেরি খোলা ছিল, যখন ফ্রান্স ইতালি খোলা ছিল, তখন মানুষ পর্তুগালের দিকে যাওয়ার চিন্তা করতো না। তখন পর্তুগালের ভিসার রেট ছিল সর্বোচ্চ 16 লাখ অথবা 15 লাখ। আমি 12 থেকে 16 পর্যন্ত পাইছি ওই সময়। যখনই ইতালির বিষয়টা বন্ধ হয়ে গেল, তখনই পর্তুগালে যারা লোক নেয়, হ্যাঁ এটা সত্য, পর্তুগালে হিউজ পরিমাণ ভিসা হচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে, আমি বলি ইন্ডিয়ান ভিসার জটিলতার কারণে, যেখানে প্রতি মাসে এম্বাসি ফেস করতে, মনে করেন 5,000 থেকে 10,000, সেখানে সর্বোচ্চ 500 লোক এম্বাসি ফেস করতেছে। তার মানে যারা ফেস করতেছে তাদের ভিসা মোটামুটি আল্লাহর রহমতে 100% কনফার্ম হয়ে থাকে।
এই জন্য এই জিনিসটা চিন্তা করতে হবে। এক, 2 নম্বর বিষয়টা হচ্ছে এখন বর্তমানে পর্তুগালের যে রেট আমি দেখছি ঢাকায় অথবা আমার চ্যানেলের বদৌলতে আমি বিভিন্ন জন থেকে তথ্য নিয়ে জানতে পারছি যে 22 থেকে 23 লাখ পর্যন্ত ওঠে, ঠিক আছে, পর্তুগালে। তো এটা ইনক্লুডিং ইন্ডিয়ান খরচ। এখন অধিকাংশ মানুষই আপনাদেরকে কি বলবে, এটা বাস্তবতা যে ইন্ডিয়ান খরচ আপনার। তো ইন্ডিয়ান খরচটা কি, মানে ইন্ডিয়াতে কত খরচ হতে পারে আপনার একটা ধারণা যে ইন্ডিয়ান খরচ আর কি অসুবিধা নাই। আমি এটা ধারণা দেওয়ার জন্য বলতেছি, তবে এটাই যে প্রত্যেক দালাল বা প্রত্যেক মিডিয়া এটাই না, এটা নয়। তবে আমি ধারণা দিচ্ছি। ধারণাটা হচ্ছে আপনাকে প্রথমে ওরা ভিসার সাথে কেউ বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত নিয়ে যায়। কেন নিয়ে যায়? অনেকের চিন্তাধারা হলো যে আপনি যখন ভিসা পাসপোর্ট জমা দিচ্ছেন, এর সাথে ধরেন অনেকে ইতালির জন্য জমা দিচ্ছেন, এখন ইতালির রাস্তা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি হয়তো ওনার সাথে আর ধর্ণা দিবেন না। উনি ওই দিক থেকে পর্তুগালে আপনার ওয়ার্ক পারমিট টারমিট এগুলি রেডি করে ফেললো, কিন্তু আপনি গেলেন না। না গেলে ওনার এখানে 1-1.5 লক্ষ টাকা খরচ অবশ্যই আছে এবং সেটা লস হবে, যার কারণে সিকিউরিটি মানি হিসেবে ওনারা 1-1.5 লক্ষ টাকা নিয়ে থাকেন। আবার অনেকে বলেন যদি একান্ত বিশ্বস্ত হয়, কনফিডেন্টলি তারা বলেন যে ঠিক আছে ভাই, ভিসা হওয়ার পরে সব টাকা দিবেন, ইন্ডিয়ান খরচ আপনার 22 লক্ষ টাকা। তো ইন্ডিয়ান খরচ আপনার 22 লক্ষ টাকা। এখন এবার আসি আমি ইন্ডিয়ান খরচটা কত হইতে পারে। অ্যাজ ইউজুয়াল নর্মালি ইন্ডিয়ান এম্বাসি কন্ট্রাক্ট ফি সর্বনিম্ন 80,000 রুপি, যেটা 1,30,000 বা 1,10,000 বা 15,000-এর মতো পড়বে। এরপরে হচ্ছে যেই কোনো জায়গায় বিএসএফ গ্লোবালে যদি আপনি সেবা নিতে যান, এখন নর্মাল সেবা দেয় না, ভিআইপি লাউন্সে সেবা নিতে হয়, সেটা 14,000 রুপি, যেটা বাংলায় 30,000। তাহলে 1,15,000 আর 30 কত, 1,45,000। এরপর আপনার আপ ডাউন ফ্লাইট ভাড়া সর্বনিম্ন 30,000, তাহলে 1,85,000। এরপরে আপনি ওখানে যারা ভালো কাজ করে তারা কিন্তু ডেট ঠিকই নিতে পারে। তো নিতে পারলে সর্বোচ্চ 3 থেকে 4 দিন থাকতে হবে এখানে, আরো 15-20,000। অর্থাৎ পর্তুগালের খরচ যাওয়ার জন্য ইন্ডিয়ান খরচটাই হবে আপনার এখানে 2 লক্ষ টাকা। এরপর ইন্ডিয়ান ভিসা যদি হাই কন্ট্রাক্টে করা হয় লক্ষ টাকার উপরে, মনে করেন 1 লক্ষ টাকাই ধরলাম, তাহলে 3 লক্ষ টাকা ফেরতযোগ্য নয় যদি ভিসা না হয়। দ্বিতীয়বার দাঁড়াইতে গেলে কেউ বলে যে আমরা দ্বিতীয়বার খরচ বহন করব, আবার কেউ বলে যে না, দ্বিতীয়বারের খরচও আপনাকে দিতে হবে। মানে এভাবে 2 টার্ম দাঁড়াইলে আপনার 6 লক্ষ টাকা এখানেই চলে যাবে। এটা একটা বিষয় থাকে। এটা আপনার খরচের যে বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দিলাম, এটা একেবারে ফাইনাল বিষয়টা এরকম না, তবে 10-20,000 আপ ডাউন হইতে পারে। অতীতে ইন্ডিয়ান ভিসা স্বাভাবিকভাবে পাইতে সমস্যা ছিল না। এরপরে আসি আমরা, যে মানুষ বলে যে পর্তুগালের ভিসা ফেক হয়, হ্যাঁ ফেক হইতে পারে। কিভাবে হইতে পারে আমি আপনাদেরকে বলি। যেমন আপনি যদি দালালের মাধ্যমে গিয়ে আপনি কি করলেন, বায়োমেট্রিক দিয়ে আসছেন, আপনি তো শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন, পাসপোর্টে জমা দিয়ে আসছেন, পাসপোর্ট নিয়ে আবার কিন্তু আপনি বাংলাদেশে চলে আসছেন। এরপর ওরা যদি বলে যে আপনার মেইল আসছে, আপনার ইমেল আসছে, যারাই ইমেল আসার পর আপনার কাছে আবার টাকা দাবি করবে তাইলে তারা ফেক। কেননা আমি এটা বলি, কারণ আপনি তো 2 লক্ষ টাকা সিকিউরিটি মানে দিচ্ছেন, ইমেল আসার পরে তারা আপনার পাসপোর্ট নিয়ে যাবে, পাসপোর্ট নিয়ে ইন্ডিয়াতে বাংলাদেশের কোডে এফিডেভিট বারে রোটারি করার মাধ্যমে এক ব্যক্তি 8-10টা পাসপোর্ট নিয়ে ওখানে যাবে এম্বাসিতে, যাইয়া পাসপোর্টগুলোতে 8-10 দিনের ভিতরে ভিসা লাগাইয়া বাংলাদেশে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনাকে একটা সুযোগও দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখি যে অনেকেই দেখি এটা করে যে ম্যান পাওয়ার, বিএমইটি এগুলো যখন করবেন তখন আপনার ভিসার সত্যতা বের হয়ে যাবে। আবার ইচ্ছা করলে আপনার যদি এতটাই অবিশ্বস্ত মনে হয় কাউকে, তাহলে আপনি 30,000 টাকার রিস্ক নিতে পারেন। কেমন? দ্বিতীয়বার ইন্ডিয়াতে আপনি আবার অ্যাপ্লাই করবেন, যাইয়া আপনি সহজতে, তখন তার এম্বাসির কোনো কন্ট্যাক্ট নাই, খরচ নাই, সহজতে আপনি পাসপোর্ট জমা দিয়ে আসবেন। জমা দিয়ে 5-6 দিন থাকলে আপনার পাসপোর্টে ভিসা লাগায় আপনি নিজ হাস্তে উঠাইবেন। তাহলে আর এখানে কোনো ডুপ্লিকেসি বা 2 নম্বরের কোনো সুযোগ থাকবে না। তো এই জন্য এটাও আপনি ইচ্ছা করলে চাইলে আপনি করতে পারেন। অনেক দালালেরা নিজেরাই নিয়ে যাচ্ছে, আশা করি মানে বেশিরভাগ ক্ষেত্রে ফল্ট হয় না। কিন্তু এরপরও ভাই, আমি যে জিনিসগুলো অনেক সময় বলে থাকি, কোনো ব্যক্তিকে দেখে, এক ব্যক্তি আমি বিভিন্ন দেশ ঘুরে ইউরোপে ঢোকার চেষ্টা করছি যখন, তখন পারি নাই। আর কেউ কোনো দেশে ঘুরে নাই, উনি কানাডাতে অবস্থান করতেছে। এটা হচ্ছে উপরওয়ালার, অবশ্যই আপনার ওখানে রিজিক থাকতে হবে। রিজিক থাকলে আপনার বিষয়গুলো হয়ে যায়। আমি আমার এক বড় ভাইকে দেখি আমার দোকানের পাশে, উনি কাজ করে, যে আমি দেখছি ওনার কাছে এমনও রেকর্ড আছে যারা আজকে 1 বছর ধরে ঘুরতেছে, যে কোনো কারণেই হোক, বিভিন্ন কারণে থাকতে পারে। আবার অনেককে দেখছি যে 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, তার বিষয় হয়ে গেছে, সে অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে। এটা আমার চোখের দেখা। নেগেটিভ সাইডটা ওনার মধ্যে হয়তো 100-তে 3 জন, আবার কারো পজিটিভে 100-তে 3 জন পজিটিভ, 97 জন নেগেটিভ, এরকমই হচ্ছে। অর্থাৎ মূলত বিষয় এটা, অবশ্যই উপরওয়ালার উপর আস্থা রাখতে হবে আপনাকে, যে হ্যাঁ
আমার যদি রিজিক ওখানে থাকে তাহলে আমি যে কোনোভাবেই ওখানে যাইতে পারবো। আচ্ছা, এটাও তো গেল আপনার ভিসার যে ডুপ্লিকেসির বিষয়, এটা বললাম, টাকার বাজেটের বিষয়টা বললাম। এরপর হচ্ছে কতদিন সময় লাগে ওয়ার্ক পারমিট বের হইতে বা কি আসে বিষয়। আসলে পর্তুগাল এমন একটা বিষয়, এখানে অনেকে আমাকে বলেন ভাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে দিতে পারবেন কিনা। আমি আপনাদেরকে বলবো পর্তুগালের যতটা না মানে ওয়ার্ক পারমিট বাহির করা সহজ, তার চেয়ে 3 গুণ কঠিন হচ্ছে পর্তুগালে মানে ইন্ডিয়াতে পর্তুগালে বিএসএফ গ্লোবালের যেই শিডিউল মানে জমা দেওয়ার যে ডেট, এটা অনেকেই নিতে পারেন না। মানে কেন আমি বলি, অনেক দালালের দেখছি চিন্তা করে যে ডেট নিতে পারবো, সমস্যা নাই, গ্রাহককে আগেই ইন্ডিয়াতে পাঠাইতে, দিল্লিতে যে চলে যান আমরা ডেট নিব, কিন্তু ওখানে যাই ওই দালালদের খপ্পরে, ইন্ডিয়ান দালালদের খপ্পরে পড়া কি হবে কি হবে না, হবে কি হবে না, এই কনফিউশনে থেকে অনেক সময় আবার তারা ফিঙ্গার না দিয়েই ফিরে আসতে হচ্ছে, এরকমও আমি পাইছি। তো এই জন্য যাদেরকে পর্তুগালে ভিসার জন্য টাকা দিবেন, শিডিউলটা তারা হার্ডলি যদি নিতে পারে তাইলে ভালো। কারণ এখন ইচ্ছা করলে অনেকের ভাই পর্তুগালে থাকে, এটা আগের মতো নাই এখন। সে একটা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে ফেললো, কিন্তু ইন্ডিয়ান এম্বাসির মানে বিএসএফ গ্লোবালের ডেট তো সে পাচ্ছেই না, তার চেয়ে এখন আরো কঠিন ইন্ডিয়ান ভিসা। এই জন্য পর্তুগালের বিষয়ে যারা চিন্তা করেন, তারা চিন্তা করার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, পর্তুগালে অনেকেই জিজ্ঞেস করেন ভাই কত টাকা স্যালারি কি এসে। আমি বলি প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রিতে মানে সর্বনিম্নটা আমরা বলতে হয় যে আপনাকে একটা লোক দোকানে খাটাইলে সর্বনিম্ন 800 ইউরো দিতেই হবে। আগে 700 ছিল, এখন 800 ইউরো দিতে হবে। তো 800 ইউরো দ্যাট মিনস 80-90 হাজার টাকার মতো পড়তে পারে। তো আপনাকে চিন্তা করতে হবে, যারা ইউরোপে যাবেন অনেকে 20 লক্ষ টাকা খরচ করে যাবেন। আমাকে আজকে এক ভাই যুক্তি দেখাচ্ছে, দেখেন সৌদি আরবে 5 লক্ষ টাকা দিয়ে গেলে মিনিমাম 30-40 হাজার টাকা পাঠাইতে পারে, তাইলে আরো 3 গুণ বেশি দিয়ে যাইও যদি সে 50 হাজার টাকা বাড়িতে পাঠায়, তাহলে তারা পর্তুগাল কেন পাঠাবো। আমি বলবো যাদের এই চিন্তাধারা আছে তারা পর্তুগালের চিন্তা করবেন না। আর যারা চিন্তা করেন ভবিষ্যতে আল্লাহ যদি বায়াসাই রাখে, হয়াত রাখে, আমি পর্তুগালের নাগরিকত্ব নিব, মানে ইউরোপের নাগরিকত্ব, সেনজেনের নাগরিকত্ব নিব, তাদের জন্য পর্তুগাল ঠিক আছে। 2-3 বছর আপনাদেরকে কোনো টাকা পয়সা এত বেশিভাবে দিতে পারবেন না, এই জিনিসটা আপনারা চিন্তা বা মাথার মধ্যে রাখিয়েন। কারণ মানে পর্তুগালে ভিসা হয় এর মানে এই যে আপনাকে এখন 50 লাখ টাকা হলে 50 লাখ টাকা দিয়ে পর্তুগাল যাবেন, ওখানে টাকা উঠতেছে যাই আপনি ধরবেন, এটা না। যারা গেছে আমি তাদের থেকেও শুনছি যে D1 ক্যাটাগরিতে যারা নেয় লোক, এরা নির্ধারিত কাজও দিতে পারে না, এটা সত্য। কারণ আপনি কাজ একটা না একটা খুঁজে বের করবেন, আপনারটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই জিনিসটা মাথা রাখেন। কোনো ব্যক্তি যদি বলে, হ্যাঁ অনেকের ভাগ্যক্রমে আমি দেখছি আমার জানা মতে 6-7 জন যারা আছে, তারা যার মাধ্যমে গেছে, তো যেই কোম্পানির মাধ্যমে গেছে ওই কোম্পানির এক লোকে বলতেছে যে আমি তোমাকে থাকার জায়গা দিতে পারবো, খাওয়া এবং কাজ দিতে পারবো না 2-3 মাসের জন্য। এটাও হয়েছে। আবার আরেকজনকে দেখছি যে তার কাজের দক্ষতা দেখে, স্কিল দেখে, শিক্ষাগত যোগ্যতা দেখে তারে উনি 1000 ইউরো দিতেছে বেতন, এবং খাওয়াটা তার থাকাটা উনি দিছে। এখন এটা যখন আপনি কোনো ব্রোকারের সাথে কথা বলবেন, কোনো ব্রোকার মানে কোনো মিডিয়া বা ইউরোপে যারা প্রসেসিং করে, তারা যদি আপনাকে বলেও দেয় 1000 ইউরোতে আপনাকে চাকরি দিয়ে দিব, ওখানে গেলে সেট করে দিব, না, এটা ভুল। শুধু এতটুকু ভাঙতে পারেন যে আমি গেলে প্রথম আমার টিআরসির যে কার্ডটা এটা কে করে দিবে। অনেকের আছে যে আপনাকে 50-60 হাজার টাকা নিয়ে যেতে হবে, ওখানে টিআরসি কার্ড করার জন্য যে টাকাটা লাগে এটা আপনাকে দিতে হবে। আবার অনেকে বলে যে না, এটাও আমরা দিয়ে দিব। এখন যে যার কাছে থেকে যেভাবে নিতে পারে, যে যাকে যেভাবে কনভিন্স করতে পারে। এই জন্য পর্তুগালের বিষয়ে আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ পর্তুগালে এখন ভিসা হচ্ছে। এখন যেহেতু ইন্ডিয়ান ভিসা কম, সবাই পর্তুগালের ইন্ডিয়ান ভিসাটা এত টাকা দিয়ে লাগাইয়া ভিসা হবে কি হবে না এই রিস্ক নিতে চাচ্ছে না, বিদায় মানুষের মুখে মুখে শুধু খালি পর্তুগাল। আমি ইউটিউবে সার্চ দিলে শুধু পর্তুগাল দেখতেছি, সবাই পর্তুগালের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু পর্তুগালের, আমি আগেও বলছি এখনো বলি, যাদের পরিবার আছে তারা যদি পরিবারকে 1 বছর টাকা না দিয়ে চলতে পারেন, তারা পর্তুগাল যাইতে পারেন। যাদের মানে কিছু ক্যাশ টাকা আছে, যেটা এখন সমস্যা নাই, মানে মানুষ ব্যাংকে ফালাই রাখছে, অথবা বাপের হোটেলে আছেন বাপে দিচ্ছে, অথবা কোনো ভাই বিদেশে আছে ওই ভাইয়েরা চাচ্ছে এই ভাইটা প্রতিষ্ঠিত হোক, তারা পর্তুগাল যাইতে পারেন। কিন্তু যারা মানে সৌদির মতো আজকে যায় কালকে থেকে কাজে লাগবেন, বাড়িতে টাকা পাঠাইবেন, এই স্বপ্ন দেখেন, তারা আমার দৃষ্টিভঙ্গি থেকে পর্তুগালের স্বপ্নটা না দেখাটা উত্তম। এরপরে হচ্ছে আসলে অনেকে বলে হ্যাঁ মানুষ ইউরোপ যাওয়ার জন্য পাগল, আপনি মানুষের ইউরোপের স্বপ্ন ভাঙতেছেন এই সেই। আরে ভাই আমি স্বপ্ন ভাঙবো কি? পর্তুগালে কি টাকা ওরে আপনি চাইলেই ধরতে পারবেন? আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ এটা সত্য, পর্তুগালের পাসপোর্টের অবশ্যই ভ্যালিড আছে। আপনি 5 বছর পরে যাই, আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখে, হয়াত দেয়, তাহলে আপনি যে কোনো দেশে মুভ করতে পারবেন।
পর্তুগালের পাসপোর্টধারী হইলে আপনি পরিবার নিয়ে যেতে পারবেন, ইউরোপে সেট হইতে পারবেন, ইউরোপিয়ান লাইফ স্টাইল চালাইতে পারবেন। এটা ঠিক আছে। আমি পজিটিভ নেগেটিভ দুইটা সাইড আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু আমার পূর্ব পর্তুগালের এপিসোড 2 গেছে, এখন আমি 3 নাম্বার এপিসোড আপনাদের জন্য তুলে ধরছি। যেহেতু অনেকেই আমাকে ফোন করছেন, ভাই কি অবস্থা, কেন নিবে অ্যাডভান্স, কত টাকা বেতন দিবে। তা আমি এই প্রক্রিয়াগুলো আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা করা হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।